কালেক্টিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন সারা পৃথিবীতে মিউজিকের ক্ষেত্রে বা অন্যান্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের ক্ষেত্রে বিশাল বড় ভূমিকা রাখে। বাংলাদেশে আমরা অনেক লেট, বাট 2024-এ এসে আজকের এবং এর আগে কিছু মাস আগে যা আমরা শুরু করতে পেরেছি, এটা হচ্ছে ফাইনাল স্টেজ। সো বিএলসিপিএস অ্যাজ এ সিএমও আপনারা জানেন যে বাংলাদেশে অ্যাকচুয়ালি সবাই সঙ্গীত পছন্দ করে, ভালোবাসে, গান গায়, কত আর্টিস্ট, কত ট্যালেন্টেড পিপল, কিন্তু তাদের রাইটস প্রোটেকশন হয় না। আপনারা জানেন নিউজের সমানে আমি পাচ্ছি না, বা উনি দুস্থ হয়ে গেছেন, বা উনি এই যে সব জিনিসগুলো কন্টিনিউয়াসলি বছরকে বছর চলে আসছে। আজকে 53 ইয়ার্স অফ বাংলাদেশ, ইজ ইট, ইফ আই এম নট রাইট। বাট এখনও একই অবস্থা। এটা থেকে তো বার হতে হবে। আমাদের বার হয়ে কোথায় যেতে হবে? এমন একটা সিস্টেমে যেতে হবে যেটা সারা পৃথিবী ফলো করতেছে। আজকে আপনারা শুনলেন মিস্টার রাকেশ নিগমের কথা, ফর এক্সাম্পল আইপিআরএস ইন্ডিয়া, পাশের দেশ, তারা কিভাবে ম্যানেজ করছে, তারা কিভাবে আর্টিস্টদেরকে তাদের কম্পেনসেশন মানে হচ্ছে রয়্যালটিগুলো পে করে দিচ্ছে। এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু এটা আমাদের এতদিন হয় নাই। বিএলসিপিএস সিএমও এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সলিউশন রাইট নাও, যে ক্রিয়েটার মানে শিল্পী বলেন, আপনার যে ভাষায় ব্যবহার করেন না কেন, কম্পোজার্স, লিরিসিস্ট, পারফর্মার্স, এদের রাইটস প্রোটেকশন, রয়্যালটি পাওয়া, তাদের আর্নিংটা তাদের কাছে দেওয়া, এইগুলোর ক্ষেত্রে এখন আপনি এটার অবস্থানের পরে আপনি কোয়াইট শিওর হতে পারেন যে এটা শুধু সামনেই যাবে। কারণ এটা ছাড়া কোনো সিস্টেম নেই বাংলাতে। একটা ইন্ডাস্ট্রি, একটা মিউজিক ইন্ডাস্ট্রি বলা হয়, কিন্তু ইন্ডাস্ট্রিজ কোনো ধরনের কোনো নিয়ম কানুন মানা হয় না। এভাবে তো দেশ মানে এভাবে কোনো মিউজিক ইন্ডাস্ট্রি চলতে পারে না। সো এইটা হবে এমন একটা প্রসেস, যে প্রসেসটা সারা পৃথিবীতে ব্যবহার হচ্ছে। সো কেউ বলতে পারবেন না যে আপনি হঠাৎ করে কোত্থেকে এটা এনে বানালেন। নো, এটা তো আপনি জানেন। আমি আবার আপনাদের ভিউয়ার্সদের জন্য বলে দিই, সিএমওগুলো ওয়াইপো, দ্যাট ইজ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ড্রাইভ করে। তারা সরকারকে বাধ্য করে ইন্টেলেকচুয়াল রাইট প্রোটেকশনের জন্য। তাদের যে সিস্টার কনসার্ন তারা হচ্ছে সিসাক। তারা কি করে? তারা এই সিএমওগুলোকে আজকে শুনলেন এমপাওয়ার করে, কিভাবে তারা আরও ভালো জায়গায় নেওয়া যায়, কীভাবে তাকে ওই যায়। তো উই হ্যাড সিসাক টুডে, ওয়াইপো টুডে, অ্যান্ড আমার নেইবারিং বিগেস্ট কান্ট্রির আইপিআরএস, যে অনেক অভিজ্ঞতা আছে এগুলো করার, তারা অ্যাকচুয়ালি বিএলসিপিএসের সাথে কাজ করবে। এবং আমরা নিজেদের থেকে করে এসে যেখানে পৌঁছাইছি, এখান থেকে আমরা বাদবাকিটুকু যাব। এবং বাদবাকিটুক যে যাব, সেটার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে যে আমরা বাইরে, আমার দেশের বাইরের রয়্যালটিগুলো আমি অ্যাজ এ মিউজিশিয়ান আমি কখনো জানি না কোথায় কী হচ্ছে। আমি জানি না বাহরাইনে আমার গান বাজতেছে না ইউএইতে বাজতেছে। সো এই রয়্যালটিগুলো আমি তো কালেক্ট করতে পারবো, এবং এগুলোই যোগ করবে একটা মিউজিশিয়ান আর্টিস্টের আর্নিংয়ে। তো আমার মনে হয় যে এর থেকে ইম্পর্টেন্ট কোনো ফ্যাক্টর অ্যাকচুয়ালি বাংলাদেশের মিউজিক সিনে জন্য এটার থেকে বড় কিছু নেই। এবং আমরা যারা সময় দিচ্ছি 10-12 জন কন্টিনিউয়াসলি, তারা সবাই এই স্বপ্নটা দেখে আমরা টাইম দিচ্ছি। এবং এটা ভলেন্টারি কমপ্লিটলি। আমার টাইমের কোনো চার্জেস, আমার টাইম অনেক ভ্যালুয়েবল, কিন্তু আমার এর ক্ষেত্রে এইখানে সময় দেওয়ার ক্ষেত্রে আমার জাস্ট ভলেন্টারি। এবং এই ভলেন্টারি কাজটা করে এই অবধি আসছি। এটা কোনো সময় ওই রাকেশ নিগম যেটা বললেন 500-600 ক্রোড় যখন হবে, তখন আমি থাকবো না, আমার সাথে আরও হয়তো কেউ থাকবে না, কিন্তু ফিউচার জেনারেশনসের জন্য এটা মাস্ট। ফিউচার অফ মিউজিক ইন বাংলাদেশের জন্য মাস্ট। এইটা কোনোভাবে স্টপ করা যাবে না, এটা কোনোভাবে অন্যদিকে যেতেও পারবে না। এটাকে সঠিক জায়গায় নেওয়ার জন্যই আমরা বদ্ধপরিকর। আজম ভাইয়ের ব্যাপারে, কালকে তার মৃত্যুবার্ষিকী, এটা বাংলাদেশের রক মিউজিকের জন্য এটা একটা ভেরি বিগ লস। কিন্তু লসটা কে কতটুকু বোঝেন আমি জানি না। বাট আজম ভাইকে যারা 72 সালে স্বাধীনতার পরে যখন প্রথম কনসার্টে আমি দেখি, ওটা ছিল আমার প্রথম কনসার্ট, তখন বলা হয়তো এটা পপ শো।
মুক্তিযোদ্ধা আজম খান, তারপরে ওরে সালেকা মালেকা, এটা এই কম্বিনেশন স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে না দেখেছেন তিনি আসলে আজম খান ম্যাটারটা কি এটা বুঝবে না। পরে শুনে টুনে বোঝা হয় না, ওই সময়টা বুঝতে হবে। আর্মস হাতে, 72 সালের কথা বলতেছে। তো উনি যে জায়গার থেকে গানগুলো করে এনেছেন এবং যে জায়গায় একটা জিনিস খেয়াল রাখবেন যে কেন আজম ভাইকে সবাই ভালোবাসেন, উনি গানটাকে একটা খুব সাধারণ মানুষের জীবনের মধ্যে নিয়ে গেছেন। ওনার লিরিকগুলো তখন অনেক ক্রিটিসাইজ হয়ে যায়, ওরে সালেকা মালেকা এটা আবার কি, মানে এরকম কেন, লেন লাইনের বস্তিতে জন্মেছিল একটি ছেলে, এই যে ভাবগুলো, এই যে ইমোশনসগুলো, এটা আজম ভাই করতে পারছে। ওনার একটা বড় গুণ ছিল, উনি কারো কাছে ধর্ণা দিতেন না। উনি ওখানে মাঠে ক্রিকেট খেলতেছেন, ওইটাই আমি ওনাকে আছে না, আমাদের মিউজিক করতে গেলে একটু ওর সাথে একটু খাতির রাখি, ওর সাথে ভাইয়া আমাকে একটু চান্স দেন, আমাকে নেভার ওই বুঝে দেন বলে হবে না, না। তো মিউজিশিয়ান আর্টিস্টদের তার থেকে শেখারও আছে। ফ্রিডম ফাইটার ছিলেন, আমি জানার মতো কোনো দিন আমি কোনো উচ্চবাচ্য শুনি নাই যে আমি তো এই ছিলাম, আমি ছিলাম, নো। এবং আমি দেখছি ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধা ট্রু যারা ছিল তারা কোনো দিন আপনি দেখলে বুঝবেনই না যে সে কী করছে। ইট ওয়াজ অ্যামেজিং, মানে ব্রেভারির চরম, কিন্তু সে দেখলে বুঝবেনই না। তো এগুলো শেখার আছে। উনি ইটস আ বিগ লস বাংলাদেশের জন্য, বাট ওনার গানের মাধ্যমে ওনাকে যারা আমরা জানি আমরা স্মরণ করি সবসময় স্মরণ করি। তো তার আত্মার মাধ্যমে কামনা করি। আজম ভাইয়ের যে উত্তরাধিকারী রেখে গেছেন তারা দিনকে দিন বুঝতে পারবেন যে এটা হয়তো একটা সোনার খনি। আজম ভাই পেলেন না, কিন্তু অ্যাটলিস্ট ওনার বাচ্চারা তো পেল। তো কী হয়েছে, যেমন বিএলসিপিএস কপিরাইট আইন আলাদা কিছু না। আইনটা যদি বলা হয় আইনে লেখা থাকে, আইন কোর্টে যায়, আইনের যা করণীয় আছে সেটা যদি আপনি একটা কার্যক্রমে রূপান্তরিত করেন তাহলে এটা হলো সিএমওটা। কারণ আইন বলতেছে যে ক্রিয়েটারের রাইট প্রোটেক্টেড হবে, যে এটা কে করবে, এটা সিএমও করবে। এই ম্যান্ডেটেই তাকে লাইসেন্স দেওয়া। তো এখন হোয়াট উইল হ্যাপেন, এটার রেজাল্টটা কী হবে? রেজাল্টটা হচ্ছে প্রত্যেকের মিউজিক্যাল ওয়ার্কসগুলো যখন বিএলসিপিএসের ডেটাবেসে আসবে, এটা যখন প্রত্যেকটার ইউনিক কোড নাম্বার বসবে, তখন পৃথিবীর যেখানে যেখানে এই গান ব্যবহার হচ্ছে সেটা চলে আসবে। তার মানে এখন আমরা ইউটিউব নিয়ে খুশি থাকলে, আমরা স্পটিফাই নিয়ে খুশি থাকলে, তখন আরও 1, 2 পরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়ে যাবে। এবং সাইজ আপনি চিন্তা করতে পারবেন না। আপনি ইন্টারভিউ করতেছেন, তারপরে আমি বললাম না, বাট আমি এখন তো ইন্টারাক্ট করতেছি, সাইজ আপনি চিন্তাই করতে পারেন। এটা যখন হবে, আমাদের তো স্বভাব খারাপ, আবার মারামারি কাটাকাটি আরম্ভ হয়ে যায়। আশা করি আমরা অন্তত মিউজিশিয়ানরা নিজেরা ইউনাইটেড থেকে জিনিসটাকে সামনে নিব, বিকজ বাংলাদেশে এটার থেকে আর কিছু নাই। এইটাই হতে হবে, সিস্টেম একটাই হতে হবে। এটা এখানে ট্রান্সপারেন্সি মেইনটেইন করার জন্য আসলে কি করবেন আপনারা, বা কিভাবে মেইনটেইন করবেন ট্রান্সপারেন্সি? দেখেন, এই জিনিসটাও সবার খুব ক্লিয়ারলি বুঝতে হবে, এটা কোনো অ্যাসোসিয়েশন না, এটা গভর্নমেন্ট লাইসেন্সপ্রাপ্ত সংস্থা। আপনি ওদের কথার থেকে শুনেছেন হয়তো যে কিভাবে তারা অডিট করে। ও বেঞ্জামিন অডিটের কথা বলতেছিল, ওটা যদি আপনি শুনে থাকেন দেখবেন। বিএলসিপিএসকে 2টো অর্গানাইজেশন অডিট করবে প্রতি বছর যখন থেকে আমরা কালেক্ট করব। একটা হচ্ছে বাংলাদেশ সরকার, যেটা দাউদ সাহেব ওনার কথায় বলছিলেন, আর একটা হচ্ছে ওয়াইপো, এই সিসাকের মাধ্যমে। ওই বেঞ্জামিন যে কথাটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ। কি বললেন? রয়্যালটি কালেকশন ধরে রাখতে পারবে না, এই মাসে কালেক্ট হলে মানে যেভাবেই হোক পরের মাসে এটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তারপরে অডিটের মাধ্যমে, অ্যান্ড বিকজ এটা একটা পুরো ফিনান্সিয়াল হাব হিসাবে কাজ করবে, সব হিসাবপত্র থাকবে। আজকে আমি হামিন আহমেদ কথা বলতেছি, এটা আমার কিছু না। আই হ্যাভ ডেডিকেটেড মাই টাইম অ্যান্ড এফার্ট, বিকজ আমি এটা বুঝি।
আজকে আমার সাথে অনেকেই যোগ দিচ্ছে, বিকজ তারা বুঝতে পারছে। আমি বুঝি, আই এম গিভিং দ্য টাইম যে এই বলটাকে এক জায়গায় নিতে হবে, তারপর আরেকজন আসবে আরেক জায়গায় নেবে। এটা একটা চলমান প্রক্রিয়া থাকবে, অর্গানাইজেশনটা পার্মানেন্ট থাকবে। এবং আমার মনে হয় যে বাংলাদেশে যে দুস্থ শিল্পী রয়্যালটি পায় না এসব, এগুলো শেষ হয়ে যাবে। কারণ আগে যে এখন যে থার্ড পার্টিগুলো কালেক্ট করে দিচ্ছে